নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভ কামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের ভালো হোক, মঙ্গল হোক, কল্যাণ হোক। এই ভোরবেলা এই কথাগুলো বলতে যে কি ভালো লাগে আপনাদের কি করে বোঝাবো। আশা করি আপনাদেরও শুনতে খুব ভালো লাগে। সমস্ত দিনের আগে কেউ একটা সকলের মঙ্গল কামনা করছে, এইটা আমার অন্তত খুব ভালো লাগে, বুক ভরে যায় বলতে বলতে। সত্যি সত্যি আজকে হুগলি জেলার ভালিয়ায় ডাকাত কালী মাতার বাৎসরিক পুজো মেলা। পুরী ঠাকুরবাড়ির শ্রী গদাধর পণ্ডিতের তিরোভাব ঘটেছিল আজকের তিথিতে। শ্রী কুলদানন্দ ব্রহ্মচারীর তিরোভাব হয়েছিল আজকের তিথিতে। কামরূপ কামাখ্যা ধামে মহা মেলা হচ্ছে এবং আজকে বিশ্ব ক্রীড়া দিবস। বিশ্ব ক্রীড়া দিবস। খেলাধুলো একই সঙ্গে আনন্দ দেয়, খেলাধুলো একই সঙ্গে শরীর গড়ে দেয় এবং খেলাধুলো একই সঙ্গে কিন্তু সামাজিক যে সম্পর্কগুলো, সমাজে সকলে মিলে একসঙ্গে একটা সংযোগ গড়ে তোলা, প্রতিদ্বন্দ্বিতার মধ্যেও একটা সংযোগ, দ্বন্দ্বের মধ্যেও একটা সংযোগ, এই কথাটা মনে করিয়ে দেয়। ফলে খেলা খুব একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। এবারে বেণীমাধব শীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 10ই আষাঢ় 1432, ইংরেজির 25শে জুন 2025, বুধবার। আজ কিন্তু অমাবস্যা। সূর্যোদয়ের সময় ভোর 4:56, সূর্যাস্তের সময় সন্ধে 6:24। নক্ষত্র মৃগশিরা। আজকে জন্মে মিথুন রাশি, শূদ্র বর্ণ, মতান্তরে বৈশ্য বর্ণ, দেবগণ। দিনের বেলা 11:25 গতে নরগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখবেন। এরপরে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। প্রথমে পুরাণ চিরন্তনে আমরা পুত্র সম্পর্কে বলতে বলতে পুত্রিকা সম্পর্কে বলতে এসেছি। পুত্রিকা মানে মেয়ে, কিন্তু তাকে পুত্রের মতো করে মানুষ করা হচ্ছে। বিয়ের পরে সে তার বাপের বাড়িতেই থাকবে এবং সেখানকার যে উত্তরাধিকারগুলো রয়েছে, বিষয় সম্পত্তি থেকে আরম্ভ করে তার বাবা মানে পিতামহের যে পারলৌকিক ক্রিয়া ইত্যাদি ইত্যাদি, সেই সমস্তগুলো সে পালন করবে। কন্যা, তাকে পুত্রিকা বলা হচ্ছে। এই পুত্রিকা সম্পর্কে কিছু কথা বলবো আজকে। তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, কর্মজীবনে বেদান্ত, 3য় পর্ব। এই লেখাটি আজকে শেষ করব। একটুখানি অংশ বাকি আছে, সেইটা পড়ে শেষ করব। তারপর ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পড়ে শোনাবো আপনাদের। শোনাবো স্বামী গোকুলানন্দের রচনা থেকে মানসিক চাপ কি করে জয় করতে হয়, আপনাদের চিঠিপত্র এবং শেষে বাইরে দূরে। 92.7 বিগ FM-এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি পুরাণ চিরন্তন নিয়ে। ফিরে এলাম গানের পর। 92.7 বিগ FM-এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। পুত্রিকা পুত্র, এবং পুত্রিকা পুত্র মানে কোনো মেয়েকে তাকে নিজের বংশে ধরে রাখা, বিয়ের পরেও সে আমার বংশেই থাকবে, এইটা কিন্তু রীতিমতো শাস্ত্র অনুমোদিত ব্যাপার এবং তার জন্য যা যা কিছু করা দরকার, যাগযজ্ঞ, বিধি নিয়ম, সেই সমস্ত পালন করে এই কাজটা করা হতো। তো সবচেয়ে ভালো উদাহরণ যেটা, আমি বলবো ভালো উদাহরণের চেয়েও যেটা বলতে চাই সেটা হচ্ছে যে সবচেয়ে মনে রাখা উদাহরণ যেটা, সেটা হচ্ছে চিত্রাঙ্গদা। কি তার বাইরে আদি প্রজাপতি যিনি দক্ষ, তার কথা বলি আপনাদের। পুরাণ বলছে যে যখন পরপর দুবার দক্ষের সহস্র সহস্র পুত্র সংসার ত্যাগ করে চলে গেল মোক্ষ লাভ করবার জন্য, সব ছেলেরা মোক্ষ লাভ করবার জন্য সংসার ত্যাগ করে চলে গেল, তাহলে
পৃথিবীটা বাঁচবে, মানে পৃথিবী বলতে আমি বলছি যে মানুষ বাঁচবে কি করে, মানুষের সভ্যতা বাঁচবে কি করে, এ তো মহা মুশকিল হলো। তারপরে আর দক্ষের কোনো পুত্র সন্তান হলো না। তো এই পুত্ররা মোক্ষ লাভের জন্য চলে যাওয়ার পর দক্ষের 60টা বা কেউ কেউ বলেন না 60টা নয় 50টা মেয়ে জন্মালো। মেয়ে জন্মালো, তখন দক্ষ তাদের পুত্রিকা রূপে স্বীকৃতি দিলেন এবং তাদের যখন সন্তান হলো তখন দক্ষ বললেন যে এই পুত্র লাভ করেছি আমি, অর্থাৎ তাদের সন্তান দক্ষের বংশের সন্তান হলো। এবং এই পুত্রিকা পুত্রকে কিন্তু পুত্রের স্বীকৃতি দেওয়া হয়েছে আমাদের প্রাচীন শাস্ত্রে। মনুসংহিতায় বলা হয়েছে, বশিষ্ঠ স্মৃতিতে বলা হয়েছে, নারদ স্মৃতিতে বলা হয়েছে যে পুত্রিকা পুত্র যে সে কিন্তু পুত্র। কিন্তু মেয়ের স্বামীর যেহেতু সেই পুত্রের উপর কোনো অধিকার থাকে না, পুত্রেরা ওই যে তাদের বাবার ঔরসের কোনো স্বীকৃতি পায় না, সেই জন্য এই স্মৃতিশাস্ত্রকারেরা পুত্রিকা ধর্ম ব্যাপারটাকে খুব পছন্দ করেননি। আর মনু তো এক ধাপ এগিয়ে গিয়ে কথা বলেছেন যে যে মেয়ের ভাই নেই, পুত্রিকা ধর্মের আশঙ্কায় তাকে বিয়ে করাই উচিত নয়। অর্থাৎ যে মেয়েটির ভাই নেই সে পুত্রিকা হয়ে থেকে যাবে, তার বাপের বাড়িতে থেকে যাবে, তাকে বিয়ে করো না, বিয়ে করাই উচিত নয়। এটা মনু বলেছেন, মনু সংহিতায় বলা আছে। কিন্তু এইটা প্রাচীন শাস্ত্রকারেরা মানতেন না। সেই কথা বলবো একটু 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। ছিলাম মনুর মধ্যে তো অনেক কট্টর ব্যাপার ছিল, সে কথা আমরা সবাই জানি। সে কথা বলছি 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে, যে মনু বলছেন যে ওই রকম মেয়ে যে বাপের বাড়িতেই থেকে যাবে বা বাপের বাড়ির পরিচয় পরিচিত হবে, তার পুত্র সন্তানরাও পরিচিত হবে, ওই মেয়েকে বিয়ে করার দরকার নেই। কিন্তু প্রাচীন যে শাস্ত্র, সেই প্রাচীন শাস্ত্র কিন্তু এই ব্যাপারে অনেক উদার ছিল। দক্ষের জামাতা যিনি ধর্ম কিংবা কশ্যপ, তাদের পুত্রিকা পত্নী লাভ করতে কোনো রকম সংকোচ তারা করেননি এবং তাদের স্ত্রীদের গর্ভে যে সমস্ত পুত্ররা জন্মেছে তারা শুধু তাদের যে দাদামশাই মানে মাতামহ যাকে বলে, মাতামহকে নয় বাবাকেও বংশধর প্রজাপতির মর্যাদায় স্থাপন করেছেন এবং সে ব্যাপারে কোনো রকমের সামাজিক বিবাদ হয়নি, কোনো রকম আইনি বিবাদ কিছু হয়নি। অর্থাৎ পুত্রিকা পুত্র যারা, তারা কিন্তু একই সঙ্গে তার যে বাবার যে বংশ এবং মায়ের বংশ, এই দুই বংশেরই সন্তান হতে পেরেছেন। পুত্র নিয়ে অনেক কথা বলা হলো না, অনেক কথা বলা হলো। এবারে পুত্র গীতা নিয়ে দুটো কথা বলি আপনাদের। শুনেছেন কখনো পুত্র গীতার কথা? মহাভারতের শান্তি পর্বে ভীষ্ম যুধিষ্ঠিরকে অনন্ত কালক্ষয় এবং তার মধ্যে মানুষের কর্তব্য নিয়ে উপদেশ দিতে গিয়ে এক বাবা আর ছেলের কথা বলেছিলেন, তাকেই বলে পুত্র গীতা। পুরাকালে এক ব্রাহ্মণের মেধাবী বলে একটি ছেলে ছিল, খুব জ্ঞানী ছেলে। তো সে বেদ পাঠ করে। সেই মেধাবী তার বাবাকে বারবার আয়ুক্ষয়ের মধ্যে বুদ্ধিমান মানুষের ধর্মাচরণের ধরন সম্পর্কে প্রশ্ন করেন। তো জ্ঞানী ব্রাহ্মণ মেধাবীকে বলেছিলেন, ব্যক্তির কর্তব্য ব্রহ্মচর্য অবলম্বন করে বেদ পাঠ শেষ করে এইবারে পিতৃগণের ঋণ শোধ করবার জন্য পুত্র উৎপাদনের ইচ্ছে পোষণ করা, যথাবিধানে অগ্নি স্থাপন করে যজ্ঞ করাও পুত্রের অন্যতম কর্তব্য। শেষে সেই মানুষ তপস্যার ইচ্ছে সংসার ত্যাগ করে বনে চলে যাবেন। মেধাবী আর তার বাবা এই নিয়ে কথা বলেন যে মৃত্যু আর মুক্তি দুটোই তো মানুষের দেহে অবস্থান করে। যা কিছু আমার কাম্য অল্প আয়ুর মধ্যে সেগুলো আমি পাই না, সেটাই হচ্ছে দুঃখের মূল কারণ। তার ফলে কোনো মানুষ যখন মারা যায় তখন অপ্রাপ্তির যে কষ্ট তাই নিয়েই মারা যায়।
সুতরাং যা কিছু কাম্য কর্ম সেগুলো খুব তাড়াতাড়ি শেষ করা উচিত, কারণ কখন মৃত্যু আসবে তা তো আমরা জানি না। জীবন অনিত্য, কাজে ধার্মিক হয়ে জীবনযাপনটাই ঠিক পথ। মহাবিষ্ট হয়ে কর্মকে ধীরে সুস্থে করব, আচ্ছা ঠিক আছে, এইটা করা ঠিক নয়। সুতরাং হিংসা, কাম, ক্রোধ ত্যাগ করে সুখ আর দুঃখকে সমান ভেবে নিবৃত্তির পথে মুক্তি লাভ হয়। শেষ করলাম পুরাণ চিরন্তন। এরপর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। গানের পর 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আপনাদের সৌমিত্র বসু এখন শোনাচ্ছি কর্মজীবনে বেদান্ত তৃতীয় পর্বের একেবারে শেষ পরিচ্ছেদটি। অদ্বৈতবাদ হইতে এই এক মহৎ সত্য পাওয়া যাইতেছে এবং ইহা বুঝা বড় কঠিন। আমি বাল্যকাল হইতেই দেখিয়া আসিতেছি সকলেই দুর্বলতা শিক্ষা দিতেছে। জন্মাবধি শুনিয়া আসিতেছি আমি দুর্বল। এখন আমার পক্ষে আমার স্বকীয় অন্তর্নিহিত শক্তি উপলব্ধি করা কঠিন হইয়া পড়িয়াছে, কিন্তু যুক্তি বিচারের দ্বারা দেখিতে পাইতেছি আমাকে শুধু আমার নিজের অন্তর্নিহিত শক্তি সম্বন্ধে জ্ঞান লাভ করিতে হইবে, তাহা হইলেই সব হইয়া গেল। এই জগতে আমরা যে জ্ঞান লাভ করি তাহা কোথা হইতে আসে? উহা আমাদের ভিতরেই রহিয়াছে। কোন জ্ঞান কি বাহিরে আছে? আমাকে এক বিন্দু দেখাও তো। জ্ঞান কখনো জড়ে ছিল না, উহা বরাবর মানুষের ভিতরেই ছিল। জ্ঞান কেহ কখনো সৃষ্টি করে নাই, মানুষ ইহা আবিষ্কার করে, ভিতর হইতে উহাকে বাহির করে, উহা ভিতরেই রহিয়াছে। এই যে ক্রোশব্যাপী বৃহৎ বটবৃক্ষ, তাহা ওই সর্ষব বীজের অষ্টমাংশের তুল্য একটি ক্ষুদ্র বীজে ছিল। মহাশক্তি রাশি উহার ভিতর নিহিত রহিয়াছে। আমরা জানি একটি জীবাণুকোষের ভিতর সকল শক্তি প্রখর বুদ্ধি কুণ্ডলীকৃত হইয়া অবস্থান করে। তবে অনন্ত শক্তি কেন না তাহাতে থাকিতে পারিবে? আমরা জানি তাহা আছে, প্রহেলিকাবৎ বোধ হইলেও ইহা সত্য। আমরা সকলেই একটি জীবাণুকোষ হইতে উৎপন্ন হইয়াছি, আর আমাদের যাহা কিছু শক্তি আছে তাহা ওই জীবাণুকোষেই কুণ্ডলীকৃত হইয়াছিল। তোমরা বলিতে পারো না উহা খাদ্য হইতে প্রাপ্ত। রাশিকৃত খাদ্য লইয়া খাদ্যের এক পর্বত প্রস্তুত করো, দেখো তাহা হইতে কি শক্তি বাহির হয়। আমাদের ভিতর শক্তি পূর্ব হইতেই নিহিত ছিল অব্যক্তভাবে, কিন্তু ছিল নিশ্চয়ই। অতএব সিদ্ধান্ত এই, মানুষের আত্মাতেই অনন্ত শক্তি রহিয়াছে। মানুষ উহার সম্বন্ধে না জানিলেও উহা রহিয়াছে, কেবল জানিবার অপেক্ষা মাত্র। ধীরে ধীরে ওই অনন্ত শক্তিমান সত্তা যেন জাগরিত হইয়া নিজ শক্তি সম্বন্ধে সচেতন হইতেছে, আর যতই সে এই জ্ঞান লাভ করিতেছে ততই তাহার বন্ধনের পর বন্ধন খসিয়া যাইতেছে, শৃঙ্খল ছিঁড়িয়া যাইতেছে। আর এমন একদিন অবশ্য আসিবে যখন এই অনন্ত জ্ঞান অনুভূত হইবে, তখন জ্ঞানবান ও শক্তিমান হইয়া এই মানুষ দাঁড়াইয়া উঠিবে। এসো আমরা সকলে সেই অবস্থা আনয়ন করিবার জন্য সাহায্য করি। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। শেষ হলো কর্মজীবনে বেদান্ত তৃতীয় পর্ব। আছে উত্তর দিকটা খানিকটা পাহাড় আছে, কিন্তু যেটা বলবার সেটা হচ্ছে জলপাইগুড়ি সম্পর্কে যেটা বলেছিল, এই ময়নাগুড়ি সম্পর্কেও সেই কথাটা বলবো। খুব শান্ত শহর, ছোট্ট শহর, এবং ছোট বলে, শান্ত বলে এবং আটপৌরে বলে খুব খুব আরামদায়ক বলা যেতে পারে। তো এইখানেই যে জল্পেশ বা জল্পেশ্বরের মন্দির, সেইটা নিয়ে দুটো কথা হোক। জল্পেশ কথাটার মানে কি? জল্পেশ কথাটার কিন্তু সত্যি সত্যি কোনো মানে হয় না। জল এই শব্দটা আছে এর মধ্যে, যেটা মনে হয় সেটা হচ্ছে জলের যিনি ঈশ্বর তিনি হচ্ছে জল্পেশ বা জল্পেশ্বর। জলের ঈশ্বরকে, বরুণদেব তো জলের দেবতা, শিবকে ধরা হচ্ছে কেন? আমার নিজের ধারণা শিবের সঙ্গেও জলের একটা যোগ আছে। শিবের মাথায় জল ঢালা হয়, শিবের মাথায় গঙ্গা আছেন, জলের সঙ্গে শিবের একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে। তো সেই জল্পেশ বা জল্পেশ্বর মন্দির আমরা দর্শন করব, কিন্তু আজকে না, আজকে আর সময় হবে না।
আবার আগামী পরশু আপনাদের দেখাবো এই জল্পেশ্বর মন্দির। খানিকটা দেখাবো, পুরোটা দেখাতে পারবো না। এরকম করেই চলবে আমাদের দেখানো, দর্শনের পালা। তাহলে আজকের মতো শেষ করি, বাইরে দূরে আজকের মতো শেষ করি শরণাগত। শেষ করি কবিতা দিয়ে, রবীন্দ্রনাথের কবিতা, শিশু ভোলানাথ। ওরে মোর শিশু ভোলানাথ, তুলি দুই হাত, যেখানে করিস পদপাত, বিষম তাণ্ডবে তোর লণ্ডভণ্ড হয়ে যায় সব। আপন বিভব আপন করিস নষ্ট হেলা ভরে, প্রলয়ের ঘূর্ণ চক্র পরে চূর্ণ খেলেনার ধুলি উড়ে দিকে দিকে। আরেকবার গোড়া থেকে বলি, হ্যাঁ। ওরে মোর শিশু ভোলানাথ, তুলি দুই হাত, যেখানে করিস পদপাত, বিষম তাণ্ডবে তোর লণ্ডভণ্ড হয়ে যায় সব। আপন বিভব আপনি করিস নষ্ট হেলা ভরে, প্রলয়ের ঘূর্ণ চক্র পরে চূর্ণ খেলেনার ধুলি উড়ে দিকে দিকে। আপন সৃষ্টিকে ধ্বংস হতে ধ্বংস মাঝে মুক্তি দিস অনর্গল, খেলারে করিস রক্ষা, ছিন্ন করি খেলে না শৃঙ্খল। অকিঞ্চন, তোর কাছে কিছুরই তো কোনো মূল্য নাই, রচিস যা তোর ইচ্ছা তাই, যাহা খুশি তাই দিয়ে তারপরে ভুলে যাস যাহা ইচ্ছা তাই নিয়ে। আবরণ তোরে নাহি পারে সম্বরিতে দিগম্বর, স্রস্ত ছিন্ন পড়ে ধূলিপর। লজ্জাহীন শয্যাহীন বিত্তহীন আপনা বিস্মৃত, অন্তরে ঐশ্বর্য তোর, অন্তরে অমৃত। দারিদ্র করে না দিন, ধূলি তোরে করে না অসুচি, নৃত্যের বিক্ষোভে তোর সব গ্লানি নিত্য যায় ঘুচি। ওরে শিশু ভোলানাথ, মোরে ভক্ত বলে নেড়ে তোর তাণ্ডবের দলে, দেরে চিত্তে মোর সকল ভোলার ওই ঘোর, খেলে না ভাঙার খেলা দিয়ে আমারে বলি। আপন সৃষ্টির বন্ধ আপনি ছিঁড়িয়া যদি চলি, তবে তোর মত্ত নর্তনের চালে আমার সকল গান ছন্দে ছন্দে মিলে যাবে তালে। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার 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 নমস্কার। আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভ কামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে, এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের ভালো হোক, মঙ্গল হোক, কল্যাণ হোক। এই ভোরবেলা এই কথাগুলো বলতে যে কি ভালো লাগে আপনাদের কি করে বোঝাবো। আশা করি আপনাদেরও শুনতে খুব ভালো লাগে। সমস্ত দিনের আগে কেউ একটা সকলের মঙ্গল কামনা করছে, এইটা আমার অন্তত খুব ভালো লাগে, বুক ভরে যায় বলতে বলতে। সত্যি সত্যি আজকে হুগলি জেলার ভালিয়ায় ডাকাত কালী মাতার বাৎসরিক পুজো মেলা। পুরী ঠাকুরবাড়ির শ্রী গদাধর পণ্ডিতের তিরোভাব ঘটেছিল আজকের তিথিতে। শ্রী কুলদানন্দ ব্রহ্মচারীর তিরোভাব হয়েছিল আজকের তিথিতে। কামরূপ কামাখ্যা ধামে মহা মেলা হচ্ছে, এবং আজকে বিশ্ব ক্রীড়া দিবস। বিশ্ব ক্রীড়া দিবস, খেলাধুলো, খেলাধুলো একই সঙ্গে আনন্দ দেয়, খেলাধুলো একই সঙ্গে শরীর গড়ে দেয়, এবং খেলাধুলো একই সঙ্গে কিন্তু সামাজিক যে সম্পর্কগুলো, সমাজে সকলে মিলে একসঙ্গে একটা সংযোগ গড়ে তোলা, প্রতিদ্বন্দ্বিতার মধ্যেও একটা সংযোগ, দ্বন্দ্বের মধ্যেও একটা সংযোগ, এই কথাটা মনে করিয়ে দেয়। ফলে খেলা খুব একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। এবারে বেণীমাধব শীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 10ই আষাঢ় 1432, ইংরেজির 25শে জুন 2025, বুধবার। আজ কিন্তু অমাবস্যা। সূর্যোদয়ের সময় ভোর 4:56, সূর্যাস্তের সময় সন্ধে 6:24। নক্ষত্র মৃগশিরা।
আজকে জন্মে মিথুন রাশি, শূদ্র বর্ণ, মতান্তরে বৈশ্য বর্ণ, দেবগণ। দিনের বেলা 11:25 গতে নরগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখবেন। এরপরে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। প্রথমে পুরাণ চিরন্তনে আমরা পুত্র সম্পর্কে বলতে বলতে পুত্রিকা সম্পর্কে বলতে এসেছি। পুত্রিকা মানে মেয়ে, কিন্তু তাকে পুত্রের মতো করে মানুষ করা হচ্ছে। বিয়ের পরে সে তার বাপের বাড়িতেই থাকবে এবং সেখানকার যে উত্তরাধিকারগুলো রয়েছে, বিষয় সম্পত্তি থেকে আরম্ভ করে তার বাবা মানে পিতামহের যে পারলৌকিক ক্রিয়া ইত্যাদি ইত্যাদি, সেই সমস্তগুলো সে পালন করবে। কন্যা, তাকে পুত্রিকা বলা হচ্ছে। এই পুত্রিকা সম্পর্কে কিছু কথা বলবো আজকে। তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, কর্মজীবনে বেদান্ত, তৃতীয় পর্ব। এই লেখাটি আজকে শেষ করব। একটুখানি অংশ বাকি আছে, সেইটা পড়ে শেষ করব। তারপর ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পড়ে শোনাবো আপনাদের। শোনাবো স্বামী গোকুলানন্দের রচনা থেকে মানসিক চাপ কি করে জয় করতে হয়, আপনাদের চিঠিপত্র, এবং শেষে বাইরে দূরে। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি পুরাণ চিরন্তন নিয়ে। ফিরে এলাম গানের পর। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। পুত্রিকা পুত্র, এবং পুত্রিকা পুত্র মানে কোনো মেয়েকে তাকে নিজের বংশে ধরে রাখা, বিয়ের পরেও সে আমার বংশেই থাকবে, এইটা কিন্তু রীতিমতো শাস্ত্র অনুমোদিত ব্যাপার। এবং তার জন্য যা যা কিছু করা দরকার, যাগযজ্ঞ, বিধি নিয়ম, সেই সমস্ত পালন করে এই কাজটা করা হতো। তো সবচেয়ে ভালো উদাহরণ যেটা, সবচেয়ে আমি বলবো ভালো উদাহরণের চেয়েও যেটা বলতে চাই সেটা হচ্ছে যে সবচেয়ে মনে রাখা উদাহরণ যেটা, সেটা হচ্ছে চিত্রাঙ্গদা। কি তার বাইরে আদি প্রজাপতি যিনি দক্ষ, তার কথা বলি আপনাদের। পুরাণ বলছে যে যখন পরপর দুবার দক্ষের সহস্র সহস্র পুত্র সংসার ত্যাগ করে চলে গেল মোক্ষ লাভ করবার জন্য, সব ছেলেরা মোক্ষ লাভ করবার জন্য সংসার ত্যাগ করে চলে গেল, তাহলে পৃথিবীটা বাঁচবে, মানে পৃথিবী বলতে আমি বলছি যে মানুষ বাঁচবে কি করে, মানুষের সভ্যতা বাঁচবে কি করে, এ তো মহা মুশকিল হলো। তারপরে আর দক্ষের কোনো পুত্র সন্তান হলো না। তো এই পুত্ররা মোক্ষ লাভের জন্য চলে যাওয়ার পর দক্ষের 60টা, বা কেউ কেউ বলেন না 60টা নয় 50টা মেয়ে জন্মালো। মেয়ে জন্মালো, তখন দক্ষ তাদের পুত্রিকা রূপে স্বীকৃতি দিলেন। এবং তাদের যখন সন্তান হলো তখন দক্ষ বললেন যে এই পুত্র লাভ করেছি আমি, অর্থাৎ তাদের সন্তান দক্ষের বংশের সন্তান হলো। এবং এই পুত্রিকা পুত্রকে কিন্তু পুত্রের স্বীকৃতি দেওয়া হয়েছে আমাদের প্রাচীন শাস্ত্রে। মনুসংহিতায় বলা হয়েছে, বশিষ্ঠ স্মৃতিতে বলা হয়েছে, নারদ স্মৃতিতে বলা হয়েছে যে পুত্রিকা পুত্র যে সে কিন্তু পুত্র। কিন্তু মেয়ের স্বামীর যেহেতু সেই পুত্রের উপর কোনো অধিকার থাকে না, পুত্রেরা ওই যে তাদের বাবার ঔরসের কোনো স্বীকৃতি পায় না, সেই জন্য এই স্মৃতিশাস্ত্রকারেরা পুত্রিকা ধর্ম ব্যাপারটাকে খুব পছন্দ করেননি। আর মনু তো এক ধাপ এগিয়ে গিয়ে কথা বলেছেন যে যে মেয়ের ভাই নেই, পুত্রিকা ধর্মের আশঙ্কায় তাকে বিয়ে করাই উচিত নয়। অর্থাৎ যে মেয়েটির ভাই নেই সে পুত্রিকা হয়ে থেকে যাবে, তার বাপের বাড়িতে থেকে যাবে, তাকে বিয়ে করো না, বিয়ে করাই উচিত নয়। এটা মনু বলেছেন, মনু সংহিতায় বলা আছে। কিন্তু এইটা প্রাচীন শাস্ত্রকারেরা মানতেন না। সেই কথা বলবো একটু 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। ছিলাম মনুর মধ্যে তো অনেক কট্টর ব্যাপার ছিল, সে কথা আমরা সবাই জানি। সেই কথা বলছি 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে, যে মনু বলছেন যে ওই রকম মেয়ে যে বাপের বাড়িতেই থেকে যাবে বা বাপের বাড়ির পরিচয় পরিচিত হবে,
তার পুত্র সন্তানরাও পরিচিত হবে, ওই মেয়েকে বিয়ে করার দরকার নেই। কিন্তু প্রাচীন যে শাস্ত্র, সেই প্রাচীন শাস্ত্র কিন্তু এই ব্যাপারে অনেক উদার ছিল। দক্ষের জামাতা যিনি ধর্ম কিংবা কশ্যপ, তাদের পুত্রিকা পত্নী লাভ করতে কোনো রকম সংকোচ তারা করেননি, এবং তাদের স্ত্রীদের গর্ভে যে সমস্ত পুত্ররা জন্মেছে তারা শুধু তাদের যে দাদামশাই মানে মাতামহ যাকে বলে, মাতামহকে নয় বাবাকেও বংশধর প্রজাপতির মর্যাদায় স্থাপন করেছেন, এবং সে ব্যাপারে কোনো রকমের সামাজিক বিবাদ হয়নি, কোনো রকম আইনি বিবাদ কিছু হয়নি। অর্থাৎ পুত্রিকা পুত্র যারা, তারা কিন্তু একই সঙ্গে তার যে বাবার যে বংশ এবং মায়ের বংশ, এই দুই বংশেরই সন্তান হতে পেরেছেন। পুত্র নিয়ে অনেক কথা বলা হলো না, অনেক কথা বলা হলো। এবারে পুত্র গীতা নিয়ে দুটো কথা বলি আপনাদের। শুনেছেন কখনো পুত্র গীতার কথা? মহাভারতের শান্তি পর্বে ভীষ্ম যুধিষ্ঠিরকে অনন্ত কালক্ষয় এবং তার মধ্যে মানুষের কর্তব্য নিয়ে উপদেশ দিতে গিয়ে এক বাবা আর ছেলের কথা বলেছিলেন, তাকেই বলে পুত্র গীতা। পুরাকালে এক ব্রাহ্মণের মেধাবী বলে একটি ছেলে ছিল, খুব জ্ঞানী ছেলে। তো সে বেদ পাঠ করে। সেই মেধাবী তার বাবাকে বারবার আয়ুক্ষয়ের মধ্যে বুদ্ধিমান মানুষের ধর্মাচরণের ধরন সম্পর্কে প্রশ্ন করেন। তো জ্ঞানী ব্রাহ্মণ মেধাবীকে বলেছিলেন, ব্যক্তির কর্তব্য ব্রহ্মচর্য অবলম্বন করে বেদ পাঠ শেষ করে এইবারে পিতৃগণের ঋণ শোধ করবার জন্য পুত্র উৎপাদনের ইচ্ছে পোষণ করা, যথাবিধানে অগ্নি স্থাপন করে যজ্ঞ করাও পুত্রের অন্যতম কর্তব্য। শেষে সেই মানুষ তপস্যার ইচ্ছে সংসার ত্যাগ করে বনে চলে যাবেন। মেধাবী আর তার বাবা এই নিয়ে কথা বলেন যে মৃত্যু আর মুক্তি দুটোই তো মানুষের দেহে অবস্থান করে। যা কিছু আমার কাম্য অল্প আয়ুর মধ্যে সেগুলো আমি পাই না, সেটাই হচ্ছে দুঃখের মূল কারণ। তার ফলে কোনো মানুষ যখন মারা যায় তখন অপ্রাপ্তির যে কষ্ট তাই নিয়েই মারা যায়। সুতরাং যা কিছু কাম্য কর্ম সেগুলো খুব তাড়াতাড়ি শেষ করা উচিত, কারণ কখন মৃত্যু আসবে তা তো আমরা জানি না। জীবন অনিত্য, কাজে ধার্মিক হয়ে জীবনযাপনটাই ঠিক পথ। মহাবিষ্ট হয়ে কর্মকে ধীরে সুস্থে করব, আচ্ছা ঠিক আছে, এইটা করা ঠিক নয়। সুতরাং হিংসা কাম ক্রোধ ত্যাগ করে সুখ আর দুঃখকে সমান ভেবে নিবৃত্তির পথে মুক্তি লাভ হয়। শেষ করলাম পুরাণ চিরন্তন। এরপর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। গানের পর 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আপনাদের সৌমিত্র বসু এখন শোনাচ্ছি কর্মজীবনে বেদান্ত তৃতীয় পর্বের একেবারে শেষ পরিচ্ছেদটি। অদ্বৈতবাদ হইতে এই এক মহৎ সত্য পাওয়া যাইতেছে এবং ইহা বুঝা বড় কঠিন। আমি বাল্যকাল হইতেই দেখিয়া আসিতেছি সকলেই দুর্বলতা শিক্ষা দিতেছে। জন্মাবধি শুনিয়া আসিতেছি আমি দুর্বল। এখন আমার পক্ষে আমার স্বকীয় অন্তর্নিহিত শক্তি উপলব্ধি করা কঠিন হইয়া পড়িয়াছে, কিন্তু যুক্তি বিচারের দ্বারা দেখিতে পাইতেছি আমাকে শুধু আমার নিজের অন্তর্নিহিত শক্তি সম্বন্ধে জ্ঞান লাভ করিতে হইবে, তাহা হইলেই সব হইয়া গেল। এই জগতে আমরা যে জ্ঞান লাভ করি তাহা কোথা হইতে আসে? উহা আমাদের ভিতরেই রহিয়াছে। কোন জ্ঞান কি বাহিরে আছে? আমাকে এক বিন্দু দেখাও তো। জ্ঞান কখনো জড়ে ছিল না, উহা বরাবর মানুষের ভিতরেই ছিল। জ্ঞান কেহ কখনো সৃষ্টি করে নাই, মানুষ ইহা আবিষ্কার করে, ভিতর হইতে উহাকে বাহির করে, উহা ভিতরেই রহিয়াছে। এই যে ক্রোশব্যাপী বৃহৎ বটবৃক্ষ, তাহা ওই সর্ষব বীজের অষ্টমাংশের তুল্য একটি ক্ষুদ্র বীজে ছিল। মহাশক্তির রাশি উহার ভিতর নিহিত রহিয়াছে। আমরা জানি একটি জীবাণুকোষের ভিতর সকল শক্তি প্রখর বুদ্ধি কুণ্ডলীকৃত হইয়া অবস্থান করে।
তবে অনন্ত শক্তি কেন না তাহাতে থাকিতে পারিবে? আমরা জানি তাহা আছে, প্রহেলিকাবৎ বোধ হইলেও ইহা সত্য। আমরা সকলেই একটি জীবাণুকোষ হইতে উৎপন্ন হইয়াছি, আর আমাদের যাহা কিছু শক্তি আছে তাহা ওই জীবাণুকোষেই কুণ্ডলীকৃত হইয়াছিল। তোমরা বলিতে পারো না উহা খাদ্য হইতে প্রাপ্ত। রাশিকৃত খাদ্য লইয়া খাদ্যের এক পর্বত প্রস্তুত করো, দেখো তাহা হইতে কি শক্তি বাহির হয়। আমাদের ভিতর শক্তি পূর্ব হইতেই নিহিত ছিল অব্যক্তভাবে, কিন্তু ছিল নিশ্চয়ই। অতএব সিদ্ধান্ত এই, মানুষের আত্মাতেই অনন্ত শক্তি রহিয়াছে। মানুষ উহার সম্বন্ধে না জানিলেও উহা রহিয়াছে, কেবল জানিবার অপেক্ষা মাত্র। ধীরে ধীরে ওই অনন্ত শক্তিমান সত্তা যেন জাগরিত হইয়া নিজ শক্তি সম্বন্ধে সচেতন হইতেছে, আর যতই সে এই জ্ঞান লাভ করিতেছে ততই তাহার বন্ধনের পর বন্ধন খসিয়া যাইতেছে, শৃঙ্খল ছিঁড়িয়া যাইতেছে। আর এমন একদিন অবশ্য আসিবে যখন এই অনন্ত জ্ঞান অনুভূত হইবে, তখন জ্ঞানবান ও শক্তিমান হইয়া এই মানুষ দাঁড়াইয়া উঠিবে। এসো আমরা সকলে সেই অবস্থা আনয়ন করিবার জন্য সাহায্য করি। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। শেষ হলো কর্মজীবনে বেদান্ত তৃতীয় পর্ব। আছে উত্তর দিকটা খানিকটা পাহাড় আছে, কিন্তু যেটা বলবার সেটা হচ্ছে জলপাইগুড়ি সম্পর্কে যেটা বলেছিল, এই ময়নাগুড়ি সম্পর্কেও সেই কথাটা বলবো। খুব শান্ত শহর, ছোট্ট শহর, এবং ছোট বলে, শান্ত বলে এবং আটপৌরে বলে খুব খুব আরামদায়ক বলা যেতে পারে। তো এইখানেই যে জল্পেশ বা জল্পেশ্বরের মন্দির, সেইটা নিয়ে দুটো কথা হোক। জল্পেশ কথাটার মানে কি? জল্পেশ কথাটার কিন্তু সত্যি সত্যি কোনো মানে হয় না। জল এই শব্দটা আছে এর মধ্যে, যেটা মনে হয় সেটা হচ্ছে জলের যিনি ঈশ্বর তিনি হচ্ছেন জল্পেশ বা জল্পেশ্বর। জলের ঈশ্বরকে, বরুণদেব তো জলের দেবতা, শিবকে ধরা হচ্ছে কেন? আমার নিজের ধারণা শিবের সঙ্গেও জলের একটা যোগ আছে। শিবের মাথায় জল ঢালা হয়, শিবের মাথায় গঙ্গা আছেন, জলের সঙ্গে শিবের একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে। তো সেই জল্পেশ বা জল্পেশ্বর মন্দির আমরা দর্শন করব, কিন্তু আজকে না, আজকে আর সময় হবে না। আবার আগামী পরশু আপনাদের দেখাবো এই জল্পেশ্বর মন্দির। খানিকটা দেখাবো, পুরোটা দেখাতে পারবো না। এরকম করেই চলবে আমাদের দেখানো দর্শনের পালা। তাহলে আজকের মতো শেষ করি, বাইরে দূরে আজকের মতো শেষ করি, শরণাগত শেষ করি কবিতা দিয়ে, রবীন্দ্রনাথের কবিতা শিশু ভোলানাথ। ওরে মোর শিশু ভোলানাথ, তুলি দুই হাত যেখানে করিস পদপাত, বিষম তাণ্ডবে তোর লণ্ডভণ্ড হয়ে যায় সব। আপন বিভব আপন করিস নষ্ট হেলা ভরে, প্রলয়ের ঘূর্ণ চক্র পরে চূর্ণ খেলেনার ধুলি উড়ে দিকে দিকে। আরেকবার গোড়া থেকে বলি, হ্যাঁ। ওরে মোর শিশু ভোলানাথ, তুলি দুই হাত যেখানে করিস পদপাত, বিষম তাণ্ডবে তোর লণ্ডভণ্ড হয়ে যায় সব। আপন বিভব আপনি করিস নষ্ট হেলা ভরে, প্রলয়ের ঘূর্ণ চক্র পরে চূর্ণ খেলেনার ধুলি উড়ে দিকে দিকে। আপন সৃষ্টিকে ধ্বংস হতে ধ্বংস মাঝে মুক্তি দিস অনর্গল, খেলারে করিস রক্ষা ছিন্ন করি খেলে না শৃঙ্খল। অকিঞ্চন তোর কাছে কিছুরই তো কোনো মূল্য নাই, রচিস যা তোর ইচ্ছা তাই, যাহা খুশি তাই দিয়ে তারপরে ভুলে যাস যাহা ইচ্ছা তাই নিয়ে। আবরণ তোরে নাহি পারে সম্বরিতে দিগম্বর, স্রস্ত ছিন্ন পড়ে ধুলি পর। লজ্জাহীন শয্যাহীন বিত্তহীন আপনা বিস্মৃত, অন্তরে ঐশ্বর্য তোর অন্তরে অমৃত। দারিদ্র করে না দিন, ধুলি তোরে করে না অসুচি, নৃত্যের বিক্ষোভে তোর সব গ্লানি নিত্য যায় ঘুচি। ওরে শিশু ভোলানাথ,
মোরে ভক্ত বলে নেড়ে তোর তাণ্ডবের দলে, দেরে চিত্তে মোর সকল ভোলার ওই ঘোর, খেলে না ভাঙার খেলা দিয়ে আমারে বলি, আপন সৃষ্টির বন্ধ আপনি ছিঁড়িয়া যদি চলি, তবে তোর মত্ত নর্তনের চালে আমার সকল গান ছন্দে ছন্দে মিলে যাবে তালে। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার 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 নমস্কার। আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভ কামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে, এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের ভালো হোক, মঙ্গল হোক, কল্যাণ হোক। এই ভোরবেলা এই কথাগুলো বলতে যে কি ভালো লাগে আপনাদের কি করে বোঝাবো। আশা করি আপনাদেরও শুনতে খুব ভালো লাগে। সমস্ত দিনের আগে কেউ একটা সকলের মঙ্গল কামনা করছে, এইটা আমার অন্তত খুব ভালো লাগে, বুক ভরে যায় বলতে বলতে। সত্যি সত্যি আজকে হুগলি জেলার ভালিয়ায় ডাকাত কালী মাতার বাৎসরিক পুজো মেলা। পুরী ঠাকুরবাড়ির শ্রী গদাধর পণ্ডিতের তিরোভাব ঘটেছিল আজকের তিথিতে। শ্রী কুলদানন্দ ব্রহ্মচারীর তিরোভাব হয়েছিল আজকের তিথিতে। কামরূপ কামাখ্যা ধামে মহা মেলা হচ্ছে, এবং আজকে বিশ্ব ক্রীড়া দিবস। বিশ্ব ক্রীড়া দিবস। খেলাধুলো, খেলাধুলো একই সঙ্গে আনন্দ দেয়, খেলাধুলো একই সঙ্গে শরীর গড়ে দেয়, এবং খেলাধুলো একই সঙ্গে কিন্তু সামাজিক যে সম্পর্কগুলো, সমাজে সকলে মিলে একসঙ্গে একটা সংযোগ গড়ে তোলা, প্রতিদ্বন্দ্বিতার মধ্যেও একটা সংযোগ, দ্বন্দ্বের মধ্যেও একটা সংযোগ, এই কথাটা মনে করিয়ে দেয়। ফলে খেলা খুব একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। এবারে বেণীমাধব শীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 10ই আষাঢ় 1432, ইংরেজির 25শে জুন 2025, বুধবার। আজ কিন্তু অমাবস্যা। সূর্যোদয়ের সময় ভোর 4:56, সূর্যাস্তের সময় সন্ধে 6:24। নক্ষত্র মৃগশিরা। আজকে জন্মে মিথুন রাশি, শূদ্র বর্ণ, মতান্তরে বৈশ্য বর্ণ, দেবগণ। দিনের বেলা 11:25 গতে নরগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখবেন। এরপরে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। প্রথমে পুরাণ চিরন্তনে আমরা পুত্র সম্পর্কে বলতে বলতে পুত্রিকা সম্পর্কে বলতে এসেছি। পুত্রিকা মানে মেয়ে, কিন্তু তাকে পুত্রের মতো করে মানুষ করা হচ্ছে। বিয়ের পরে সে তার বাপের বাড়িতেই থাকবে, এবং সেখানকার যে উত্তরাধিকারগুলো রয়েছে, বিষয় সম্পত্তি থেকে আরম্ভ করে তার বাবা মানে পিতামহের যে পারলৌকিক ক্রিয়া ইত্যাদি ইত্যাদি, সেই সমস্তগুলো সে পালন করবে। কন্যা, তাকে পুত্রিকা বলা হচ্ছে। এই পুত্রিকা সম্পর্কে কিছু কথা বলবো আজকে। তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, কর্মজীবনে বেদান্ত, 3য় পর্ব। এই লেখাটি আজকে শেষ করব। একটুখানি অংশ বাকি আছে, সেইটা পড়ে শেষ করব। তারপর ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পড়ে শোনাবো আপনাদের। শোনাবো স্বামী গোকুলানন্দের রচনা থেকে মানসিক চাপ কি করে জয় করতে হয়, আপনাদের চিঠিপত্র, এবং শেষে বাইরে দূরে। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি পুরাণ চিরন্তন নিয়ে। ফিরে এলাম গানের পর। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। পুত্রিকা পুত্র, এবং পুত্রিকা পুত্র মানে কোনো মেয়েকে তাকে নিজের বংশে ধরে রাখা, বিয়ের পরেও সে আমার বংশেই থাকবে, এইটা কিন্তু রীতিমতো শাস্ত্র অনুমোদিত ব্যাপার, এবং তার জন্য যা যা কিছু করা দরকার, যাগযজ্ঞ, বিধি নিয়ম, সেই সমস্ত পালন করে এই কাজটা করা হতো।
তো সবচেয়ে ভালো উদাহরণ যেটা, সবচেয়ে আমি বলবো ভালো উদাহরণের চেয়েও যেটা বলতে চাই সেটা হচ্ছে যে সবচেয়ে মনে রাখা উদাহরণ যেটা, সেটা হচ্ছে চিত্রাঙ্গদা। কি তার বাইরে